হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে শুভেচ্ছা। যাই হোক, আজকে আমরা লেকচার নাম্বার 12 তোমাদেরকে বলেছিলাম যে আজকের লেকচার দিয়ে আমরা এই অধ্যায়টি শেষ করব। অর্থাৎ পঞ্চম অধ্যায় আমরা যে প্রায় 11-12টা লেকচার, একটা লেকচারে তোমাদের সাথে হয়তো আমার কাউন্টিংয়ে মিল হচ্ছে না, হতে পারে। যাই হোক, সেটা মুখ্য বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমরা যেভাবে হিসাব করে আসলাম সেই অনুপাতে আজকে লেকচার নাম্বার 12। তো 12 নম্বর লেকচারে আজকে ডেটটা ভুল হয়েছে, এখানে হচ্ছে 19 তারিখ। আচ্ছা, 12 নম্বর লেকচারে আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম, ব্রেক ইভেন পয়েন্ট রিলেটেড যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো পরীক্ষায় থাকে, ম্যাক্সিমাম পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় দেখা গেছে যে এখান থেকে একটা কোশ্চেন তোমাদের থাকবেই। তো সেই আলোকে আমি বোর্ড পরীক্ষায় যে ধরনের কোশ্চেন সাধারণত থাকে তোমাদের সেইগুলো একটা কোশ্চেন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আসলে একটা ম্যাথ দিয়ে তো তোমাদের বোঝানো সম্ভব না, অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করার পরে তোমরা বুঝবে, ক্লাস নিলে হয়তো তোমরা বিষয়গুলো ক্লিয়ার হতে। তো অনলাইনে আমি তোমাদের মোটামুটি যে টাইপের ম্যাথটা বেশি ইম্পর্ট্যান্ট, বেসিক বিষয়টা তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তোমরা ভালো করে বুঝো এবং তোমরাও যদি দু একটা বই দেখে বাসায় প্র্যাকটিস করো তাহলে আমার এতটুকু ধারণার সাথে তোমরাও মিলাতে পারবে। তো দেখো যে ব্রেক ইভেন পয়েন্ট রিলেটেড কী ধরনের কোশ্চেন থাকে। এটা একটা বোর্ডেরই কোশ্চেন, কয়েকটি বোর্ডে এই ধরনের কোশ্চেন আসছে ঘুরে ঘুরে। তো এই কোশ্চেনটাই তোমরা দেখো যে লেখছি কি, যে এবি কোম্পানি একটি গ্রিন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাদের পরিবর্তনশীল ব্যয়, ভালো করে খেয়াল করো, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি হচ্ছে 25 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 75 টাকা এবং মোট স্থায়ী ব্যয় 3 লক্ষ টাকা। উক্ত প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ বছর শেষে হচ্ছে কত? 50,000 একক। অন্য আরেকটি কোম্পানি যেটার নাম হচ্ছে XYZ, এটা হচ্ছে এবি কোম্পানি আর এটা হচ্ছে XYZ, তাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 2 টাকা, স্থায়ী ব্যয় 1 লক্ষ টাকা, একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দুইটা কোম্পানির দুই ধরনের ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে এবি কোম্পানি, একটা হচ্ছে XYZ কোম্পানি। এবি কোম্পানির একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে কত? 25 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য আছে 75 টাকা। এখানে XYZ কোম্পানি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে 2 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য আছে 5 টাকা। তাহলে এই দুটো ইনফরমেশন এখানেও আছে, ওখানেও আছে। এবং স্থায়ী ব্যয়ের পরিমাণ আছে কত? 3 লক্ষ টাকা এবি কোম্পানির, আর XYZ কোম্পানির স্থায়ী ব্যয়ের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। স্থায়ী ব্যয়টা সবসময় জানি মোটের উপর আছে, মোট টোটালটা বের করে দেয়, আর এই দুটো আছে একক প্রতি। খেয়াল করো তোমরা, এখানে লেখাও আছে যে একক প্রতি, আর এটা আছে মোট স্থায়ী ব্যয়। হ্যাঁ, এখানে লেখা আছে মোট স্থায়ী ব্যয়, এই যে এখানে মোট স্থায়ী ব্যয় 3 লক্ষ টাকা, এটা মোট স্থায়ী ব্যয় 1 লক্ষ টাকা। আশা করি ইনফরমেশনগুলো তোমরা বুঝছো। এখন তোমাদের কোশ্চেনে কি চাচ্ছে দেখো, যে অনুধাবনমূলক যে কোশ্চেনটা 1 নাম্বার আছে, মূল্য কি। তোমাদেরকে আমি পড়িয়েছি যে মূল্য কি, যে কোনো পণ্য বা সেবা পাওয়ার জন্য তোমাকে যে অর্থ ব্যয় করতে হচ্ছে, মূল্য হচ্ছে সেটা। যে প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি কাস্টমার্স হ্যাভ টু পে টু অবটেন দ্য প্রোডাক্ট। তুমি পণ্য বা সেবা অর্জন করতে যাচ্ছ, বিনিময়ে তুমি যে অর্থ বা যে খরচটা করছো সেটা হচ্ছে তোমার মূল্য। মূল্য হচ্ছে কি বলেছি, যে বাবাত্ম মিশ্রণ একটি গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ 4Pর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে মূল্য। যাও এবার আসো দ্বিতীয় নাম্বার বলছি, এখানে 1 নম্বরে যে কোনো একটা ডেফিনেশন সহজভাবে তোমরা আমি যা পড়িয়েছি বই থেকে দেখে একটা ডেফিনেশন দিলে 1 নাম্বার হয়ে গেল। 2 নম্বরে কি বলতেছে, যে মার্কআপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ বলতে কি বুঝো। তোমাদেরকে বলেছি মার্কআপ বা ব্যয় পদ্ধতিতে মূল্য নির্ধারণ বলতে কি বোঝায়। একটি উৎপাদনকারী যখন তার পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে বা অন্যান্য ব্যয় যোগ করে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা, প্রত্যাশিত মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ করাকে কি বলে? মার্কআপ প্রাইসিং বলে। এতটুকু ডেফিনেশন দিলে এবার একটা এক্সাম্পলের সঙ্গে দিবা, যে একটি সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান, তার উৎপাদন ব্যয় হয়েছে 30 টাকা, তার মার্কেটিং খরচ হয়েছে 10 টাকা, সে কম পণ্যটি থেকে 5 টাকা করে কি করতে চায়? মুনাফা অর্জন করতে চায়। সুতরাং এই পদ্ধতিতে মার্কআপ প্রাইসিং বা ব্যয় পদ্ধতিতে মূল্য নির্ধারণ পদ্ধতি কত হবে? 10 টাকা, 30 টাকা যোগ 10 টাকা যোগ 5 টাকা, অর্থাৎ 45 টাকা মার্কআপ প্রাইসিং হবে। এতটুকু ধারণা থাকলে মার্কআপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ কি, ডেফিনেশন সহ উদাহরণ দিয়ে বোঝা দিলে তোমার 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার শেষ। এবার গতে কি চাইছে? এবি কোম্পানির ভারসাম্য বিন্দু টাকায় নির্ণয় করো। আচ্ছা, ভালো কথা। এবং ঘতে চেয়েছে উদ্দীপকে উল্লিখিত এবি কোম্পানি এবং XYZ কোম্পানির মধ্যে কোনটি লাভজনক বলে তুমি মনে করো
উত্তরের সপক্ষে তোমার যুক্তি অর্থাৎ একটা মন্তব্য দিতে হবে। তো দেখো এখানে পুরো ব্ল্যাকবোর্ডে পুরো অঙ্কটা ধরে নাই, আমি গ নাম্বারটা আগে করছি, গ নাম্বার করার পরে আমরা ঘ নাম্বারে যাব। তো তোমরা এখানে তোমাদেরকে আমি যখন ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে কথা বলেছি বুঝাচ্ছি, তখন তোমরা জানো যে সাধারণত ভারসাম্য বিন্দু টাকায় নির্ণয় যদি কোনো কিছু বলে না দেওয়া থাকে তাহলে তুমি কিসে নির্ণয় করবে, এককে নির্ণয় করলে। আর যেহেতু এখানে বলে দেওয়া আছে কি টাকা নির্ণয় করো, তো টাকা নির্ণয় করতে গেলেও তোমাকে আগে প্রথমে কি করতে হবে, একক প্রতি নির্ণয় করতে হবে, এককে নির্ণয় করতে হবে। ভারসাম্য বিন্দু এককে নির্ণয় না করে তুমি টাকায় নির্ণয় করতে পারবে না, কারণ এটা সূত্রের সাথে একটার সাথে একটা রিলেটেড। তুমি আগে একক বের করবে ভারসাম্য বিন্দু, তারপরে এককের ইনফরমেশন নিয়ে তুমি কি করবে, ভারসাম্য বিন্দু টাকা নির্ণয় করবে। দেখো ঠিক একইভাবে আমরা লিখছি যে গ নাম্বারের উত্তর, এই যে এবি কোম্পানি ভারসাম্য বিন্দু টাকায় নির্ণয় করো। আমরা প্রথমে চলে গেছি যে আমরা কি জানি যে ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি একক প্রতি যদি আগে বের করতে হবে, তোমাদের বলছি এটা হচ্ছে যে ফার্স্ট স্টেপে তোমাদের এটা বের করতে হবে এককে বের করার সূত্র কি, মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখানে তোমরা দিতে পারো যে আমরা কোন কোম্পানি বের করতেছি, এখানে একটা দিতে পারো এবি কোম্পানি এখানে দিতে পারো যে এবি কোম্পানি ভারসাম্য বিন্দু টাকায় নির্ণয়। উপরে তোমরা সেই হেডলাইনটা দিতে পারো, যেহেতু দুইটা কোম্পানি সুতরাং এবি কোম্পানি তোমার এখানে লিখে দিলে টিচারের জন্য আরো সুবিধা হবে। তাহলে তোমরা কি লিখবা যে আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্ট এককে বের করতে গেলে সূত্র হচ্ছে মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তাহলে দেখো যে এবি কোম্পানির মোট স্থায়ী ব্যয় কত ছিল, এই যে এখানে ছিল 3 লক্ষ টাকা, আমরা উপরে 3 লক্ষ টাকা বসালাম। একক প্রতি বিক্রয় মূল্য ছিল 75 টাকা, এই যে 75 টাকা দিলাম একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 25 টাকা। এখান থেকে মাইনাস করে আমরা বের করলাম যে এবি কোম্পানি ব্রেক ইভেন পয়েন্ট এককে হচ্ছে 6000 একক বের করলাম। যেহেতু আমাদের ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ বিপি আমাদের এককে বের হয়ে গেছে, এখন আমরা টাকায় নির্ণয় করব। দেখো টাকায় যদি আসে তাহলে সূত্রটা কি দাঁড়াবে, যে ব্রেক ইভেন পয়েন্ট টাকায় নির্ণয় করতে গেলে একক প্রতি বিক্রয় মূল্যকে আমরা ভারসাম্য বিন্দু অর্থাৎ এককে যা বের হয়েছে সেটাকে গুণ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা কি লিখেছি সূত্রটা, ব্রেক ইভেন পয়েন্ট টাকায় ইকুয়াল টু একক প্রতি বিক্রয় মূল্য, আমরা জানি একক প্রতি বিক্রয় মূল্য এবি কোম্পানিরই অঙ্ক করতেছি, কত আছে 75 টাকা। তাহলে আর ভারসাম্য বিন্দু আমাদের কত বের হয়েছে 6000, দুইটাকে গুণ করলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 4,50,000 টাকা। আচ্ছা তোমাদেরকে আমি বলেছি যে ব্রেক ইভেন পয়েন্টের ডেফিনেশনের মধ্যে আছে, ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা বিন্দু বা এমন একটা অবস্থান যেখানে মোট আয় এবং মোট ব্যয় সমান হয়। আচ্ছা যদি তোমার মোট আয় যদি 4,50,000 টাকা হয়, তাহলে মোট ব্যয়ও আমরা যদি বের করি তাহলে অবশ্যই ডেফিনেশন অনুযায়ী মোট ব্যয় এবং মোট আয়ের পরিমাণ সমান হতে হবে। এখন দেখো এই কারণে আমরা এটা বের করছি, এটা অঙ্কের পার্ট না, কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে দেখো যে মোট আয় মোট ব্যয় সমান হয় কিনা, বিষয়টা গাণিতিকভাবে প্রমাণ করা যায় কিনা। দেখো যে আমাদের মোট আয় কত বেড়েছে 4,50,000 টাকা। আচ্ছা মোট ব্যয় বের করতে গেলে সূত্র কি, মোট স্থায়ী ব্যয় প্লাস হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। মোট স্থায়ী ব্যয় তো 3 লক্ষ টাকা, এটা জানো তোমরা 3 লক্ষ টাকা দেওয়া আছে। আর মোট পরিবর্তনশীল ব্যয় বের করতে গেলে কি করতে হবে আমাদের, তোমরা দেখো পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে কত, একক প্রতি দেওয়া আছে অর্থাৎ কত 25 টাকা। এখন আমাদের মোটটা বের করতে গেলে আমাদের যে ব্রেক ইভেন পয়েন্ট যেটা আমাদের এককে বের হয়েছে ভারসাম্য বিন্দু একক 6000 একক, ওইটার সাথে 25 দিয়ে গুণ করলে আমাদের মোট পরিবর্তনশীল ব্যয়টা আমরা পাবো। তাহলে তোমরা বুঝতে পারলে যদি তোমার মোট বিক্রয় মূল্য বের করতে হয় তাহলে সেক্ষেত্রে কি করবা, ওই 75 গুণ 6000 দিবা। মোট পরিবর্তনশীল ব্যয় বের করতে গেলে যদি একক প্রতিকে মোটে বের করতে হয় তাহলে তার একক প্রতিটা নিবা, ওর সঙ্গে গুণ দিবা হচ্ছে ভারসাম্য বিন্দু একক। অর্থাৎ মোট ব্যয় সূত্রটা কি, মোট স্থায়ী ব্যয়ের সঙ্গে মোট পরিবর্তনশীল ব্যয়টা যোগ করলে। কারণ তোমরা জানো যে এফসির সাথে যদি প্লাস আমরা ভিসি যোগ দিই, অর্থাৎ ফিক্সড কস্টের সাথে আমরা ভিসি যোগ দিলে, ভেরিয়েবল কস্ট যোগ দিলে আমরা কি পাই, টিসি পাই। এই যে টিসিটা হচ্ছে টোটাল কস্ট বা মোট ব্যয়। তাহলে সূত্র কি আছে 3 লক্ষ আর এই দুটো গুণ করলে 25 গুণ 6000 অর্থাৎ 1.5 লক্ষ টাকা, 4,50,000। দেখো তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টের সূত্র অনুযায়ী যে ডেফিনেশন অনুযায়ী মোট ভারসাম্য বিন্দু হচ্ছে এমন একটি অবস্থান বা এমন একটি
বিন্দু বা পয়েন্ট যেখানে মোট আয় এবং মোট ব্যয় কি হবে পরস্পর সমান হবে। দেখো মোট আয় হয়েছে কত 4,50,000, মোট ব্যয় হয়েছে 4,50,000। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা ভারসাম্য অবস্থা, যে এটা প্রমাণিত হলো। এবার আমাদের অ্যান্সার যেটা চেয়েছে যে এবি কোম্পানি ভারসাম্য বিন্দু টাকা নির্ণয় করো। আমাদের টাকা তো আগেই নির্ণয় করা হয়ে গেছে, এতটুকু আমরা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বাড়তি করলাম। এটা তোমার পরীক্ষা না করলেও, এই পার্টটা না করলেও কোনো সমস্যা নাই। তাহলে এখানে কি লিখবা যে এবি কোম্পানি ভারসাম্য বিন্দু টাকা হচ্ছে কত 4,50,000 টাকা। এটা আমাদের গ নাম্বারের অ্যান্সার ক্লিয়ার। আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা নাই। এবার আসো আমরা ঘ নাম্বারের অ্যান্সারটা করব। দেখো ঘ নাম্বারে আমাদের কি বলেছে যে আমাদের এক ক ক্লিয়ার, খ ক্লিয়ার, গ ক্লিয়ার। আমরা এখন ঘ নাম্বার বলবো যে উদ্দীপকে উল্লেখিত এবি কোম্পানি এবং XYZ কোম্পানির মধ্যে কোনটি লাভজনক বলে তুমি মনে করো, উপরে সপক্ষে তোমার যুক্তি দেখাও। এই অঙ্কটা, এই সলিউশনটা করার জন্য তোমার কি করতে হবে যে কোন কোম্পানি লাভজনক তা জানার জন্য উভয় কোম্পানির ভারসাম্য বিন্দু ও আয় জানতে হবে। আচ্ছা, আমরা এবি কোম্পানির গ নাম্বার থেকে আমরা কি পেয়েছি, গ থেকে প্রাপ্ত, দেখো গ থেকে প্রাপ্ত এবি কোম্পানির ভারসাম্য বিন্দুর পরিমাণ পেয়েছি কত 6,000 একক। আচ্ছা, এবং এবি এবং আর কি পেয়েছি, ভারসাম্য বিন্দু টাকায় পেয়েছি কত 4,50,000 টাকা। অর্থাৎ এবি কোম্পানির যে দুইটা জিনিস দরকার সেই দুটা জিনিস অলরেডি আমরা গ থেকে পেয়ে গেছি। এখন আমাদের এই যে বলছি যে কোন কোম্পানিটি লাভজনক, দুইটা কোম্পানির মধ্যে কোনটা লাভজনক এটা জানার জন্য দুটা কোম্পানির কি জানার দরকার, ভারসাম্য বিন্দুও জানার দরকার, পরিমাণও জানার দরকার, এবং ভারসাম্য বিন্দু টাকা এবং আয় অর্থাৎ আয়টাও জানার দরকার আমাদের। তো আমরা এই দুটা আমরা গতে পেয়েছি। এখন আমাদের কি দরকার, XYZ কোম্পানির ভারসাম্য বিন্দুর পরিমাণ এবং ভারসাম্য বিন্দু টাকার পরিমাণটা জানতে হবে। জানলে আমরা দুটাকে নিয়ে আমরা কম্পেয়ার করতে পারবো যে কি অবস্থা। দেখো গ থেকে প্রাপ্ত গেল, আমরা এবার কি লিখবো, XYZ কোম্পানির ভারসাম্য, এটা হচ্ছে ঘর অ্যান্সার লিখতেছি আমরা, ভারসাম্য বিন্দুর পরিমাণ নির্ণয়। তাহলে এখানে আমরা আগে জানি সূত্র কি, যে ভারসাম্য বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট এককে যদি বের করতে চাই তাহলে সূত্র কি, মোট স্থায়ী ব্যয় বাই হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি, খেয়াল করো, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে কত আসতেছে দেখো, মোট স্থায়ী ব্যয় XYZ কোম্পানির মোট স্থায়ী ব্যয় কত ছিল 1 লক্ষ টাকা, এই যে 1 লক্ষ টাকা। আচ্ছা, মোট একক প্রতি বিক্রয় মূল্য কত ছিল 5 টাকা, আর একক প্রতি তোমার পরিবর্তনশীল ব্যয় ছিল কত 2 টাকা। তাহলে 1 লক্ষ ভাগ 3, অ্যান্সার কত হবে সম্ভবত 33,333 টাকা। 33 একক, টাকা তো না, এটা এককে বের হবে, একক এত। ভারসাম্য বিন্দুর পরিমাণ XYZ কোম্পানি কত হয়েছে 33,333। আচ্ছা, এখন আমরা ভারসাম্য বিপি, আমরা এখন বিপি কিসে বের করব, টাকায় বের করব, যেহেতু আমরা একক পেয়ে গেছি। XYZ কোম্পানি, XYZ এখানে না দিয়ে XYZ এখানে দিতে পারো, বিপি টাকায় বের করব। এর সূত্র কি, ভারসাম্য বিন্দুর পরিমাণ গুণ একক প্রতি বিক্রয় মূল্য। দেখো কি আসতেছে, ভারসাম্য বিন্দুর পরিমাণ হচ্ছে 33,333
333 গুণ একক প্রতি বিক্রয় মূল্য কত, এই যে 5 টাকা, এর সাথে গুণ দাও 5 টাকা। অ্যান্সার কত হয়? অ্যান্সার হবে 1,66,665 টাকা। আচ্ছা, এখন আমরা কি দেখলাম? আমাদের দুইটাই বের হয়ে গেছে যে এবি কোম্পানির ভারসাম্য বিন্দুর পরিমাণ 6000 একক এবং তোমার ভারসাম্য বিন্দু বা টাকা আয়ের পরিমাণ কত, 4,50,000 টাকা। আর XYZ কোম্পানির ভারসাম্য বিন্দু পরিমাণ 33,333, কিন্তু আয়ের পরিমাণ হচ্ছে 1,66,665 টাকা। কিন্তু এখানে বলেছে যে উক্ত প্রতিষ্ঠানের, এখানে একটা কথা বলেছে দেখো, যে উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় পরিমাণ বছর শেষে কত হবে, 50,000 একক। তাহলে আমরা বুঝতে পারলাম যে এবি কোম্পানির বছর শেষে তোমার বিক্রয় পরিমাণ হবে কত, 50,000 এককে যাবে এবং 50,000 একক হবে। সেক্ষেত্রে এর একক কত হচ্ছে, 33,333 একক। তাহলে এবি কোম্পানির যে তোমার আয় হয়েছে কত, 4,50,000। সেক্ষেত্রে XYZ কোম্পানির আয় কত, 1,66,665। অর্থাৎ এবি কোম্পানির তুলনায় এর আয়ের পরিমাণ অনেক কম। এই জন্য আমরা বলতে পারবো যে উত্তরের সপক্ষে যে তোমার যে যুক্তি দেখাবা, তুমি এইভাবেই লিখে দিবা যে এবি কোম্পানির ভারসাম্য বিন্দুর পরিমাণ 6,000 একক, যা বছর শেষে হবে 50,000 একক, এবং ভারসাম্য বিন্দু টাকার পরিমাণ 4,50,000 টাকা। অন্যদিকে XYZ কোম্পানির ভারসাম্য বিন্দুর পরিমাণ 33,333 একক এবং ভারসাম্য টাকার পরিমাণ বা আয়ের পরিমাণ হচ্ছে XYZ কোম্পানির কত, 1,66,665 টাকা। অর্থাৎ যা এবি কোম্পানির তুলনায় অনেক কম। সুতরাং প্রতিষ্ঠানটি এবি কোম্পানিটাকে লাভজনকতা নির্দেশ করে। এই এতটুকু কথাকে সাদায় তোমার মন্তব্য দিলে এই অ্যান্সারটা মোটামুটি কমপ্লিট। আশা করি তোমাদের এই অঙ্ক যেটা আমরা আলোচনা করলাম আমি, সেগুলো তোমাদের মোটামুটি একটা ধারণা আসছে। এই টাইপের অঙ্ক বইতে অনেকগুলো আছে, অনেকবার বোর্ডে ঘুরে ঘুরে হয়তো এবি কোম্পানির জায়গা অন্য কোম্পানির নাম দিয়ে ফিগার চেঞ্জ করে এই অঙ্কই ঘুরে ঘুরে অনেক বোর্ডে আসছে। সুতরাং তোমাদের ওরিড হওয়ার কিছু নাই। এই অঙ্কটা সম্পর্কে ধারণা থাকলে তোমরা অন্যান্য যে কোনো অঙ্ক আসলে তোমরা পারবে। আবার অনেক ক্ষেত্রে তোমাদের দেখা যাচ্ছে যে এই শুধু ব্রেক ইভেন পয়েন্টে নির্ণয় করতে বলবে, টাকা নির্ণয় করো বা এককে নির্ণয় করো। সেক্ষেত্রে তোমাদের এই সূত্র যেটুকু ব্রেক ইভেন পয়েন্টের একক প্রতি নির্ণয়ের যে সূত্র, টাকা নির্ণয় করার যে সূত্র, এই সূত্রগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে তোমরা এই রিলেটেড যে অঙ্কগুলো আসবে তোমরা তা পারবে আশা করি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিলাম। আমরা পরবর্তী চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার নাম্বার 6। সেখানে আছে বন্টন প্রণালী, খুবই সহজ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারও তোমরা কনসেন্ট্রেশন দিলে আমি আশা করি তোমরা ওই চ্যাপ্টারও ভালো বুঝতে পারবে। তো এখান থেকে আমরা একটু দেখো যে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আমরা পড়লাম, কোশ্চেনগুলোর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো ছিল সে বিষয়গুলো তোমাদেরকে আমি বলে গেছি। তোমরা এই বিষয়গুলো তোমরা ভালো করে রপ্ত করার চেষ্টা করবে, তাহলে এই চ্যাপ্টারের যে প্রবলেমগুলো আছে বা সমস্যাগুলো আছে তোমরা এগুলো সলভ করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।